আমার মুখ থেকে কথাগুলো বের হতেই ঘরের ভেতরে বাতাস যেন মুহূর্তেই ভারী হয়ে গেল। আমি শান্ত গলায় বললাম, আমি আজ ব্যাংকে গিয়েছিলাম। রাশেদ, ইমরান আর সাবিয়া তিনজনই আমার দিকে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে সব খুলে বলতে শুরু করলাম। যৌথ হিসাবের কথা। সেই হিসাবে গত 2 বছরে কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। আর সবচেয়ে বড় কথা, সব বড় অঙ্কের টাকা জমা হয়েছে আমার স্বামী রাশেদের ব্যক্তিগত হিসাব থেকে। আমার কথা শেষ হতেই সাবিয়ার মুখে রং এক মুহূর্তে বদলে গেল। সে অবাক হয়ে ইমরানের দিকে তাকিয়ে বলল, ইমরান, আল্লাহর কসম, আগে আমার কথাটা শোনো। আমার আর ভাইয়ার মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই। ব্যাপারটা তুমি যেভাবে ভাবছো সেরকম কিছুই না। কথা শেষ হতেই সে কান্না শুরু করে দিল। আমরা শুধু ভেবেছিলাম কোম্পানির টাকায় আমাদের অধিকার আছে, তাই তাই এই ব্যবস্থা করা হয়েছিল। এর বাইরে আর কিছুই না। তারপর আমার দিকে আঙুল তুলে বলল, আসল কথা হলো আপা আমার ওপর হিংসা করছে। আম্মা আমাকে 2টা বাড়ি দিয়ে গেছেন, সেটা উনি মানতে পারছেন না। তাই এখন মিথ্যা অভিযোগ তুলে আমার সংসার ভাঙতে চাইছেন। কথাগুলো শুনে ইমরানের মুখ নরম হয়ে গেল। সে বরাবরই সহজ সরল মানুষ। স্ত্রীর চোখের পানি দেখে সে যেন বিশ্বাসই করে ফেলল। আমার দিকে হতাশ চোখে তাকিয়ে বলল, ভাবি, আমি জানি আপনার সঙ্গে অন্যায় করেছেন মা, কিন্তু তাই বলে আমার স্ত্রীকে নিয়ে এমন অভিযোগ করবেন? আমি ওকে চিনি, ও এমন মেয়ে না। এক মুহূর্তে যেন আমি সবার চোখে অপরাধী হয়ে গেলাম। কেউ সত্যিটা জানতে চাইল না, কেউ একটা প্রশ্ন করল না। আমি কিছুক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে রইলাম। একজন চুপ করে দাঁড়িয়ে আছে, একজন কান্না করে অভিনয় করছে, আর একজন সব জানার পরও নীরব। আমার ভেতরে কষ্টটা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। খুব শান্ত গলায় বললাম, ঠিক আছে, আমিই খারাপ, আমিই মিথ্যা বলছি। তারপর সাবিয়ার দিকে তাকিয়ে বললাম, তাহলে একটা কাজ করো, এখনই আমার সঙ্গে ব্যাংকে চলো। সবার সামনে সেই 50,000 টাকা তুলে দেখাও, আর প্রমাণ করে দাও তোমার লুকানোর কিছুই নেই। আমার কথা শুনে সাবিয়ার কান্না থেমে গেল। সে একবার রাশেদের দিকে তাকালো, আবার ইমরানের দিকে। চোখে স্পষ্ট অস্থিরতা। ঠিক তখনই রাশেদ রেগে উঠলে বলল, ব্যাংকে যাওয়ার কী দরকার? একটা সামান্য বিষয় নিয়ে তুমি পুরো পরিবারকে অশান্ত করে দিচ্ছ। আমি ওর কথার কোনো উত্তর দিলাম না, শুধু সাবিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, যেতে পারবে তো? কয়েক সেকেন্ড চুপ থেকে সে জোর করে নিজে সামলে দিল, অবশ্যই পারবো, আমার ভয়ের কিছুই নেই। আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। সঞ্চয়পত্রটা হাতে নিয়ে দরজার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। রাশেদ আমার হাত ধরতে চেয়েছিল, আমি শক্ত করে হাত ছাড়িয়ে নিলাম। শেষ পর্যন্ত চারজনই একসঙ্গে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম। সবার রাস্তায় কেউ একটা কথা বলল না। গাড়ির ভেতরে নীরবতা যেন আরও ভারী হয়ে উঠেছিল। ব্যাংকে ঢুকতে আগের দিনে সেই কর্মকর্তাই আমার দেখতে পেলেন। আমাদের চারজনকে একসঙ্গে দেখে তার চোখ বিস্ময়ে ফুটে উঠল। আমি কাউন্টারের সামনে গিয়ে সঞ্চয়পত্র আর কাগজপত্র এগিয়ে দিয়ে বললাম, আমরা যৌথ হিসাব থেকে বাকি টাকাটা তুলতে এসেছি। কর্মকর্তা নিয়ম মতো কাগজপত্র যাচাই করলেন। তারপর সাবিহার দিকে একটি ফর্ম এগিয়ে দিয়ে বললেন, এখানে স্বাক্ষর করুন। সাবিয়া কলম হাতে নিল, কিন্তু তার হাত এতটাই কাঁপছিল যে ঠিকমতো কলম ধরতেই পারছিল না। রাশেদ তার পেছনে দাঁড়িয়েছিল, তার মুখটা অস্বাভাবিক গম্ভীর। আমি ধীর স্বরে বললাম, স্বাক্ষর করো। শেষ পর্যন্ত অনেক কষ্টে সাবিয়া স্বাক্ষর করলো। কিছুক্ষণ পর কর্মকর্তা কাউন্টারের উপর 50,000 টাকা গুনে রেখে দিলেন। রাশেদ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার চোখে এমন একটা ভাব যেন সে মনে করেছে আমি ভুল প্রমাণিত হয়েছি। সাবিহাও আত্মবিশ্বাস ফিরে পেয়ে ঠোঁটে হালকা হাসি এনে বলল, এবার নিশ্চয়ই আপনার সন্দেহ দূর হয়েছে। টাকা তো তুলে ফেললাম। আমি তার কোনো কথার উত্তর দিলাম না, বরং কর্মকর্তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আমাকে এই যৌথ হিসাবের শুরু থেকে আজ পর্যন্ত সম্পূর্ণ লেনদেনের বিবরণ দিন। কর্মকর্তা একটু ইতস্তত করে বললেন, এটা যৌথ হিসাব, 2 পক্ষের সম্মতি লাগবে। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমিও তো এই হিসাবের একজন মালিক, আর উনিও এখানে উপস্থিত। দয়া করে স্টেটমেন্টটা বের করে দিন। আমার কথা শুনে রাশেদের মুখে রং বদলে গেল। সে তাড়াতাড়ি কিছু বলতে চাইল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি তার দিকে তাকিয়ে হালকা হাসলাম। কি হলো, সত্যিটা সামনে চলে আসবে বলে ভয় পাচ্ছ? সাবিহার ঠোঁট শুকে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। কর্মকর্তা আর কিছু না বলে কম্পিউটারে কাজ শুরু করলেন। কিছুক্ষণ পর প্রিন্টারের শব্দ ভেসে এলো, একটার পর একটা কাগজ বের হতে লাগলো। অনেকগুলো পৃষ্ঠা একসঙ্গে সাজিয়ে তিনি আমার হাতে দিলেন। আমি ধীরে ধীরে প্রথম পাতাটা খুললাম। উপরে প্রথম লাইনে লেখা, এটি যৌথ হিসাবটি খোলা হয়েছে 3 বছর আগে। আর সেই মুহূর্তে আমার বুকের ভেতর অজানা এক আশঙ্কা আরও গভীর হয়ে উঠল। আমার হাত কাঁপছিল।
তবু একের পর এক কাগজ উল্টে যাচ্ছিলাম। প্রথম পাতায় দেখলাম যৌথ হিসাবটা খোলা হয়েছে 3 বছর আগে, আর সেই হিসাবে প্রথম জমা পড়েছিল 20,000 টাকা। জমাটা এসেছিল সরাসরি আমার স্বামী রাশেদের ব্যক্তিগত হিসাব থেকে। তারপর থেকে প্রতি মাসে নিয়ম করে 5,000, কখনো 10,000, কখনো আরও বড় অঙ্কের টাকা জমা হয়েছে সেই হিসাবে। আমি যত সামনে এগোচ্ছিলাম ততই বুকের ভিতরটা হিম হয়ে যাচ্ছিল, কারণ টাকাগুলো কোথায় খরচ হয়েছে তারও বিস্তারিত লেখা ছিল। দেশের নামকরা গয়নার দোকান, স্বামী বিদেশি ব্র্যান্ডের ব্যাগ ও পোশাক, একটি নতুন গাড়ির অগ্রিম মূল্য, সব কিছুর তারিখ মিলিয়ে দেখতে আমার শরীর শিউরে উঠল। যেদিন যেদিন সাবিহাকে নতুন গয়না পরে দেখেছি, যেদিন নতুন গাড়ি নিয়ে সবাইকে ঘুরে বেড়াতে দেখেছি, সব কিছু হিসাব যেন এই কাগজের পাতায় লেখা। অথচ ইমরানের মাসিক আয় দিয়ে এসব কেনা কোনোভাবেই সম্ভব ছিল না। প্রতিটি পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল আমার চারপাশে পৃথিবীটা বদলে যাচ্ছে। আমি ধীরে ধীরে শেষ পাতায় এসে থামলাম। হঠাৎ একটি লেনদেনের চোখ আটকে গেল। মাত্র 3 দিন আগে, অর্থাৎ শাশুড়ি মামা যারা 2 দিন আগের তারিখ, সেখানে লেখা 2 লক্ষ টাকা উত্তোলন। বিবরণে উল্লেখ ছিল পারিবারিক কবরস্থান ক্রয় বাবদ সম্পূর্ণ মূল্য পরিশোধ। আমি কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে রইলাম। তারপর ধীরে ধীরে মাথা তুলে রাশেদের দিকে তাকালাম। সে আমার চোখ এড়িয়ে অন্য দিকে তাকিয়েছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এটা কি রাশেদ? সে কোনো উত্তর দিল না। আমি এবার আর নিজেকে সামলাতে পারলাম না। উঁচু গলায় বললাম, আমি তোমাকে জিজ্ঞেস করছি এটা কি? রাগে আর অপমানে পুরো স্টেটমেন্টের কাগজগুলো তার দিকে ছুঁড়ে মারলাম। কাগজগুলো বাতাসে উড়ে পুরো ব্যাংকের মেঝেতে ছড়িয়ে পড়ল। আমার গলাটা কেঁপে উঠল। গয়না কিনেছ, গাড়ি কিনেছ, দামি জিনিস কিনেছ, সবই বুঝলাম। কবরের জায়গা কিনলে কেন? আর সেটা তোমাদের দুজনের নামে কেন? আমার কথা শুনে পুরো ব্যাংক নিস্তব্ধ হয়ে গেল। কর্মকর্তা থেকে শুরু করে গ্রাহক সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। ইমরানের কাগজগুলো তুলে নিয়ে একে একে পড়তে শুরু করলো। প্রতিটি লাইন পড়ার সঙ্গে সঙ্গে তার মুখের রং বদলে যাচ্ছিল। শেষ পর্যন্ত সে টলতে টলতে পাশের চেয়ারে বসে পড়ল। মনে হচ্ছিল সে যেন এক মুহূর্তে সব হারিয়ে ফেলেছে। সাবিহা ভয় পেয়ে তার কাছে ছুটে গেল। কাঁদতে কাঁদতে বলল, ইমরান, আমার কথা বিশ্বাস করো, কবর জায়গাটা আমাদের জন্য না, বাবা মায়ের জন্য নেওয়া হয়েছিল। আমি তিক্ত হেসে বললাম, সত্যি? তারপর ধীরে ধীরে বললাম, তোমার শ্বশুর তো 3 বছর আগে গ্রামের পারিবারিক অবস্থানে দাপন হয়েছে, আর এই কাগজে স্পষ্ট লেখা আছে নতুন কবরের জায়গাটা রাশেদ আর সাবিহার নামে নেওয়া হয়েছে। আমার কথা শেষ হতেই সাবিহা কোনো উত্তর খুঁজে পেল না। তার মুখটা একেবারে সাদা হয়ে গেল। সব মিথ্যা যেন মুহূর্তেই ভেঙে পড়ল। ইমরান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো রক্তের মতো লাল। সারা জীবন শান্ত স্বভাবের মানুষটাকে আমি কখনো এমন দেখিনি। হঠাৎ করে সেই নিজের রাগে নিয়ন্ত্রণ করতে পারল না। সবার সামনে সাবিহাকে একটা চড় মেরে বসলো। সাবিহা ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেল। অবিশ্বাসে সে শুধু ইমরানের দিকে তাকিয়ে রইল। ইমরান রাগে কাঁপছিল। সে আবার তার দিকে এগিয়ে যেতেই ব্যাংকের নিরাপত্তা কর্মী আর কয়েকজন কর্মকর্তা দ্রুত এসে তাকে থামিয়ে দিলেন। চারদিকে হইচই পড়ে গেল। আমি রাশেদের সামনে গিয়ে দাঁড়ালাম। সে যেন পাথরের মূর্তির মতো নিশ্চুপ। আমি ধীরে বললাম, এ তো কেবল শুরু, সত্যিটা এখনো পুরোটা বের হয়নি। ব্যাংক কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আনতে পুলিশের সঙ্গে যোগাযোগ করলেন। তারপর সবাইকে এসে পুলিশ নিয়ে গেল। আমি পুরো